আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। আমি আবার তোমাদের অনলাইন ক্লাসে যুক্ত হলাম। তো আজকে আমার আলোচনার বিষয় যে তড়িৎ প্রবাহের চুম্বকীয় চুম্বকত্ব অধ্যায়ের পৃথিবীর চুম্বকত্ব এবং চুম্বকত্ব উপাদান এই নিয়ে আমি আজকে আলোচনা করব তোমাদের সাথে। তো সবাই মনোযোগ সহকারে ক্লাসটি উপভোগ করার চেষ্টা করবে। তো তোমরা জানো যে বিভিন্ন কাজে অনেক দিন থেকেই চুম্বকের ব্যবহার আছে, যেমন দিক নির্ণয়ের ক্ষেত্রে কোথাও জাহাজ যখন পরিচালনা করা হয় সেখানে চুম্বকের সাহায্যে কিন্তু দিক নির্ণয় করা হয়। এই রকম একটা দণ্ড চুম্বককে তুমি যদি কোনো সুতার সাহায্যে যদি ঝুলিয়ে দাও, তাহলে চুম্বক দণ্ডটা দেখবে যে সবসময় সে উত্তর দক্ষিণ মুখ করে অবস্থান করে। তাই এখানে যে আসলে দণ্ডচুম্বকটা কেন, যে কোনো দিকে ঘুরিয়ে দাও আবার সে তার পূর্বের অবস্থান অর্থাৎ উত্তর দক্ষিণ মুখ করে সে কি থাকবে, অবস্থান করে থাকে। তো এটার কারণ খুঁজতে গিয়ে বিভিন্ন বিজ্ঞানীরা চেষ্টা করেছে, কিন্তু 1600 খ্রিস্টাব্দের আগ পর্যন্ত এর কোনো সমাধান বিজ্ঞানীরা দিতে পারেনি। তবে 1600 খ্রিস্টাব্দে বিজ্ঞানী গিলবার্ট, যেটা ইংল্যান্ডের রানী প্রথম এলিজাবেথের গৃহচিকিৎসক ছিলেন, উনি বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার সাহায্যে প্রস্তাব করেন যে হ্যাঁ, যে এই দণ্ডচুম্বকটা আসলে এক উত্তর দক্ষিণ বরাবর অবস্থান করার পিছনে কারণ রয়েছে যে পৃথিবী নিজে একটা বিরাট চুম্বক। পৃথিবী একটি বিরাট চুম্বক। তাহলে পৃথিবীর যে বিরাট চুম্বক, এটা পরবর্তীতে দেখা যাচ্ছে বিভিন্ন বিজ্ঞানীরা পরীক্ষা নিরীক্ষার সাহায্যে প্রমাণ করেছেন। তো এইরকম পৃথিবীর যে একটা বিরাট চুম্বক, সেই বিরাট চুম্বকেরও কিন্তু সাধারণ চুম্বকের মতো দুটি প্রান্ত থাকে, দুটো মেরু থাকে, একটা উত্তর মেরু, একটা দক্ষিণ মেরু। তো এখন ধারণা করা হচ্ছে যে বিজ্ঞানীরা পরবর্তীতে দেখলেন যে আসলে কেন আসলে এই পৃথিবীর চুম্বকত্বের উৎপত্তি বা সৃষ্টি হচ্ছে, এটা নিয়ে এখনো সেরকম কোনো মন্তব্য আসেনি। তবে ধারণা করা হয় যে পৃথিবীর অভ্যন্তরে যেহেতু 60% বিভিন্ন ধরনের গলিত, তরল এবং আয়নিত পদার্থ দ্বারা তৈরি, তার মধ্যে যেমন লোহা, কোবাল্ট এগুলো আছে। তো এগুলো যেহেতু চার্জিত কণা এবং তড়িৎ সুপরিবাহী, তো বিভিন্ন স্তরে, পৃথিবীর অভ্যন্তরে বিভিন্ন স্তরে এগুলো যেহেতু সজ্জিত থাকে এবং বিভিন্ন স্তরে চাপ এবং তাপমাত্রার পার্থক্যের কারণে এগুলো কি হচ্ছে, গলিত এই আয়নিত পদার্থগুলো কি হচ্ছে, প্রবাহিত হচ্ছে। এই প্রবাহিত হওয়ার কারণে কি হচ্ছে, বা অথবা পৃথিবীর যে নিজ অক্ষের চারদিকে ঘোরে, সেই ঘূর্ণন থেকেও কিছুটা কি হয় যে আয়নিত পদার্থ বা চার্জিত কণা যখন গতিশীল হয় তখন তার চারপাশে একটা কিছু তড়িৎ প্রবাহের সৃষ্টি হয়। আর এই তড়িৎ প্রবাহের কারণে কি হচ্ছে, চুম্বক ক্ষেত্রের সৃষ্টি হচ্ছে, এটা ধারণা করা হয়। তাহলে সেখান থেকে আমরা ধারণা নিলাম যে পৃথিবীর যে চুম্বকত্বের যে একটা উৎস, আসলে এটা ধারণা করা হচ্ছে। তো আমরা যদি ভৌগোলিকভাবে যদি আমরা বিবেচনা করি, তাহলে ভৌগোলিকভাবে ভূগোলকের একটা কি উত্তর মেরু, দুইটা মেরু থাকে, একটা উত্তর মেরু, একটা দক্ষিণ মেরু। তাহলে এটা আমরা নাম দিয়েছি ভৌগোলিক উত্তর মেরু, আর এটা নাম দিয়েছি আমরা ভৌগোলিক দক্ষিণ মেরু। তো যেটা ভূচুম্বক বা পৃথিবী চুম্বকের যে কথা বলা হয়েছে, সেটাও কিন্তু একটা দণ্ড চুম্বকের মতো আচরণ করে। তাহলে সেই দণ্ড চুম্বকের দুইটা প্রান্ত, একটা হচ্ছে দক্ষিণ মেরু আর একটা হচ্ছে কি উত্তর মেরু। তো এখন এর অবস্থানটা কিরকম? এর অবস্থানটা এরকম যে ভৌগোলিক উত্তর মেরুর দিকে থাকে হচ্ছে ভূচুম্বকের দক্ষিণ মেরু, আর ভৌগোলিক দক্ষিণ মেরুর দিকে থাকে ভূচুম্বকের উত্তর মেরু। তো এটা দেখা গেছে যে ভৌগোলিক উত্তর মেরু থেকে এই দক্ষিণ মেরুটা পশ্চিম দিকে 2500 কিলোমিটার পশ্চিমে কানাডা বুথিয়া উপদ্বীপে অবস্থিত, আর ভূচুম্বকের উত্তর মেরুটা ভৌগোলিক দক্ষিণ মেরু থেকে 2200 কিলোমিটার পূর্বে, এটা হচ্ছে আটলান্টিক মহাদেশে অবস্থিত। তো এই যে ভৌগোলিক উত্তর মেরু এবং ভৌগোলিক দক্ষিণ মেরুর মধ্যে যে রেখাটা কল্পনা করা হয়, এই রেখাটাকে বলা হচ্ছে ভৌগোলিক অক্ষ। আর দণ্ডচুম্বকের বা পৃথিবীর যে ভূচুম্বক, সেই ভূচুম্বকের দুই মেরুর মধ্যে যে সরলরেখা কল্পনা করে, এটাকে বলা হয় চুম্বক অক্ষ। তাহলে এই ভৌগোলিক অক্ষ এবং চুম্বক অক্ষের মধ্যে একটা কোণ থাকে, সেটা হচ্ছে প্রায় 18 ডিগ্রি মতো। এই কোণের মানটা হচ্ছে 18 ডিগ্রি মতো। তো এগুলো কুইজের ক্ষেত্রে অনেক সময় আসতে পারে। তো আমরা কি বললাম যে ভৌগোলিক দক্ষিণ মেরুর দিকে থাকে ভূচুম্বকের উত্তর মেরু, আর ভৌগোলিক উত্তর মেরু থেকে ভূচুম্বকের দক্ষিণ মেরু। এখন তুমি সুতার সাহায্যে যদি কোনো একটা দণ্ডচুম্বককে যদি ঝুলায় দাও, সেই দণ্ডচুম্বকটা কিরকম ভাবে অবস্থান করবে সেরকম যে ভৌগোলিক উত্তর মেরুর দিকে থাকে ঝুলন্ত চুম্বকের উত্তর মেরু, ভৌগোলিক দক্ষিণ মেরুর দিকে থাকে
ঝুলন্ত চুম্বকের দক্ষিণ মেরু। কারণ কি, যেহেতু ভূচুম্বকের উত্তর মেরু আছে দক্ষিণ মেরুর দিকে, এই জন্য ভূচুম্বকের উত্তর মেরু আর ঝুলন্ত চুম্বকের দক্ষিণ মেরু পরস্পরকে কি আকর্ষণ করে, যার কারণে সে এই অবস্থানে থাকে। আবার ভৌগোলিক উত্তর মেরুর দিকে যেহেতু ভূচুম্বকের দক্ষিণ মেরু আছে, তাহলে দক্ষিণ মেরু আর ঝুলন্ত চুম্বকের উত্তর মেরু কি করবে, এরা আকর্ষণ করে, যার কারণে এইভাবে অবস্থান করে। কিন্তু আমরা জানি যে ওই ঝুলন্ত চুম্বকটা কখনোই ভৌগোলিক উত্তর মেরু বরাবর এরকম অবস্থান করে না, এভাবে একটু কি এরকম ভাবে অবস্থান করে। তো কেন অবস্থান করে, যেহেতু ভূচুম্বকটা এরকম অবস্থানে আছে, ভৌগোলিক অক্ষের সাথে একটা কোণ করে বা একটু হেলে আছে, এই জন্য এটাকে দণ্ডচুম্বকে যখন ঝুলিয়ে দাও তুমি, সেটা সরাসরি ভৌগোলিক উত্তর মেরু দক্ষিণ মেরু বরাবর থাকে না, কিছুটা কোণ করে থাকে বা কিছুটা বিচ্যুত হয়। তো এই বিষয়গুলো আমাদের একটু জানা দরকার ছিল। আর একটা জানা দরকার যে ভৌগোলিক উত্তর মেরু এবং ভৌগোলিক দক্ষিণ মেরু যে ভৌগোলিক অক্ষরেখা কল্পনা করা হয়েছে, এই ভৌগোলিক অক্ষরেখার সাথে উলম্বভাবে একটা তল কল্পনা করা হয়, সেটাকে বলা হয় ভৌগোলিক মধ্যতল। ভৌগোলিক মধ্যতল কোন তলের মধ্যে, ভৌগোলিক উত্তর মেরু এবং ভৌগোলিক দক্ষিণ মেরুর যে অক্ষটা কল্পনা করা হয়, সেই অক্ষের সাথে লম্বভাবে একটা তল কল্পনা করা হয়, সেই তলটাকেই বলা হচ্ছে ভৌগোলিক মধ্যতল। ভৌগোলিক মধ্যতল। আর চুম্বক মধ্যতলটা কি, যে চুম্বক অক্ষ যে রেখাটা কল্পনা করা হয়েছে, এই চুম্বক অক্ষের সমকোণে, চুম্বক অক্ষের সাথে উলম্বভাবে যে তল কল্পনা করা হয়, সেই তলটাকে বলা হচ্ছে চুম্বক মধ্যতল। তো এখানে আমি দুটো তল দেখিয়েছি, একটা হচ্ছে এটা হচ্ছে ভৌগোলিক মধ্যতল, এটা হচ্ছে ভৌগোলিক মধ্যতল, আর এটাকে আমরা দেখিয়েছি চুম্বক মধ্যতল। চুম্বক মধ্যতল। তাহলে পৃথিবীর চুম্বকত্ব বা ভূচুম্বক ক্ষেত্রের প্রাবল্যের মান, পৃথিবীর যে কোনো স্থানে এই প্রাবল্যের মান এবং দিক সঠিকভাবে নির্ণয়ের জন্য আমরা কিছু কিছু রাশি বিবেচনা করি। এই রাশিগুলোকে বলা হচ্ছে পৃথিবীর চুম্বকত্বের মৌলিক উপাদান বা ভূচুম্বক ক্ষেত্রের মৌলিক উপাদান। এটা কি, যে ভূচুম্বক ক্ষেত্রের মৌলিক উপাদান। এটা কিন্তু পরীক্ষায় অনেক সময় আসে কুইজে, যে ভূচুম্বক ক্ষেত্রের মৌলিক উপাদান কয়টি। তাহলে ভূচুম্বক ক্ষেত্রের মৌলিক উপাদান হচ্ছে 3টি, সেগুলো আমরা দেখব যে 3টির মধ্যে কি কি আছে। 1 নম্বরে আছে তাহলে ভূচুম্বক ক্ষেত্রের মৌলিক উপাদান, ক্ষেত্রের মৌলিক উপাদান 1 নম্বর হচ্ছে কি বিচ্যুতি, 2 নম্বর বিনতি, 3 নম্বর ভূচুম্বক ক্ষেত্রের অনুভূমিক উপাংশ, ভূচুম্বক ক্ষেত্রের অনুভূমিক উপাংশ। এই 3টা রাশিকে বলা হচ্ছে ভূচুম্বক ক্ষেত্রের মৌলিক উপাদান। তাহলে এই তিনটার বর্ণনা আমরা দেখব এবং ব্যাখ্যাগুলো দেখব। তো এখানে আমাদের এই রাশিগুলোর সাহায্যে ভূচুম্বক ক্ষেত্রে যে পৃথিবীর যে কোনো স্থানে যদি আমরা তার প্রাবল্যের মান এবং দিক সঠিকভাবে পরিমাপ করতে চাই, তাহলে এই রাশিগুলো আমাদের জানতে হবে। তাহলে আমরা প্রথমে আসি যে বিচ্যুতি কাকে বলে। বিচ্যুতি কাকে বলে? তাহলে বিচ্যুতি বলতে আসলে বোঝায় যে পৃথিবীর যে কোনো স্থানে একটা চুম্বককে তুমি মুক্তভাবে যদি রাখো, তাহলে সেই চুম্বকটা ওর ভৌগোলিক অক্ষ বরাবর থাকে না। তাহলে ভৌগোলিক অক্ষ বরাবর না থেকে সে কি করে, কিছুটা বিচ্যুত হয়ে যায়, ভৌগোলিক অক্ষের সাথে কিছুটা বিচ্যুত হয়ে যায়। সেই বিচ্যুতি যতটুকু কোণে বিচ্যুত হয়, সেই কোণটাকেই বলা হচ্ছে বিচ্যুতি। সেই কোণটাকে কি বলা হয়? বিচ্যুতি। এই বিচ্যুতিটাকে আমরা থিটা দ্বারা প্রকাশ করি। তাহলে যেমন এখানে যেমন এর সাথে কি একটু কোণ করে সরে আছে, তাহলে এটাকে কিন্তু আমরা বলতেছি বিচ্যুতি। আবার বলা হয় যে ভৌগোলিক মধ্যতল এবং চুম্বক মধ্যতলের মধ্যে যে কোণটা সৃষ্টি হয়, সেই কোণটাকে বলা হচ্ছে বিচ্যুতি। তাহলে বিচ্যুতি প্রকাশের নিয়ম কি, যে বিচ্যুতিটা প্রকাশ করা হয় পূর্ব অথবা পশ্চিম দিয়ে। বিচ্যুতি প্রকাশ করা হয় পূর্ব অথবা পশ্চিম দিয়ে। তাহলে থিটা ডিগ্রি যদি বিচ্যুতি হয়, তাহলে থিটা ডিগ্রির সাথে আমরা কি করি, যে থিটা ডিগ্রি ইস্ট অথবা থিটা ডিগ্রি ওয়েস্ট হতে পারে, অর্থাৎ পূর্ব থিটা ডিগ্রি পূর্ব, থিটা ডিগ্রি পশ্চিম। তাহলে এটা কি
যে কোনো একটা চুম্বকের উত্তর মেরু সেটা ভৌগোলিক অক্ষরেখার পূর্ব পাশেও থাকতে পারে, পশ্চিম পাশেও থাকতে পারে। অর্থাৎ ভৌগোলিক মধ্যতলের পূর্ব পাশে অবস্থান করতে পারে, পশ্চিম পাশে অবস্থান করতে পারে। যদি পূর্ব পাশে অবস্থান করে তাহলে থিটা ডিগ্রি ই হবে, যদি পশ্চিম পাশে অবস্থান করে তাহলে থিটা ডিগ্রি ওয়েস্ট হবে। যেমন ঢাকার বিচ্যুতি বলা হয় হাফ ডিগ্রি ই, ঢাকার বিচ্যুতি হাফ ডিগ্রি ই, হাফ ডিগ্রি ই। এটা দ্বারা কি বোঝায়? যে ঢাকার বিচ্যুতি হাফ ডিগ্রি ই, এটা দ্বারা এটাই বোঝায় যে ওই ঢাকাতে তোমার চুম্বকের উত্তর মেরুটা কি হবে? পূর্ব দিকে হাফ ডিগ্রি কোণ করে অবস্থান করবে। পূর্ব দিকে চুম্বকের উত্তর মেরু যদি তুমি মুক্তভাবে যদি রাখো তাহলে হাফ ডিগ্রি কোণ করে পূর্ব দিকে অবস্থান করবে। এটা হচ্ছে বিচ্যুতি। তাহলে বিচ্যুতি প্রকাশের ক্ষেত্রে পূর্ব অথবা পশ্চিম উল্লেখ থাকবে। এই 2 নম্বর পয়েন্টে আমরা আসি যে বিনতি। বিনতি 2 নম্বরটা ছিল বিনতি। বিনতি এটাকে ডেল্টা দ্বারা প্রকাশ করা হয়। তো ডেল্টা দ্বারা বিনতি আসলে আমরা কি জানি? যে আমরা যেটা বললাম যে একটা চুম্বক দণ্ড চুম্বককে তুমি যদি মুক্তভাবে যদি রাখো তাহলে সে পূর্ব অথবা পশ্চিম দিকে কিছুটা কি হয়? সরে যায়, যেটাকে আমরা বলতে বিচ্যুতি। আবার ওই দণ্ড চুম্বকটাকে তুমি যদি ভারকেন্দ্র দিয়ে ঝুলিয়ে দাও, ভারকেন্দ্র দিয়ে যদি ঝুলিয়ে দাও, সে কি করে? এরকম ভাবে অনুভূমিক বরাবর অবস্থান করে না। সে অনুভূমিক বরাবর অবস্থান না করে সে করে কিছুটা মাথাটা নত হয়ে থাকে। উত্তর মেরু অথবা দক্ষিণ মেরু এটা কি হয়ে থাকে? নত হয়ে থাকে। এই যে যতটুকু কোণে অনুভূমিকের সাথে এটা কোণ করে নত হয়ে থাকে, অনুভূমিকের সাথে দণ্ড চুম্বকটা যতটুকু কোণে বা চুম্বক শলাকাটা যতটুকু কোণে নত হয়ে থাকে, এই কোণটাকেই বলা হচ্ছে তোমার বিনতি। এই কোণটাকে বলা হচ্ছে বিনতি। যেমন এখানে আমি ডেল্টা দ্বারা প্রকাশ করেছি, এই কোণটাকে বলা হচ্ছে বিনতি। অথবা আমরা এরকম বলতে পারি যে এটা যদি একটা অক্ষ হয়, চুম্বক অক্ষ হয় বা অনুভূমিক তল, এটাকে বলা হচ্ছে অনুভূমিক তল। অনুভূমিক তল এরকম যদি রেখাটা হয় তাহলে এখানে একটা দণ্ড চুম্বককে তুমি যদি মুক্তভাবে যদি ঝুলাই দাও তাহলে এরকম ভাবে অবস্থান করবে। এই যে চুম্বক অক্ষের সাথে একটা কি হবে? একটা কোণ সৃষ্টি হবে। এই কোণটাকে বলা হচ্ছে ডেল্টা। অর্থাৎ অনুভূমিকের সাথে দণ্ড চুম্বক যতটুকু কোণে নত হয়ে থাকে সেই কোণটাকেই বলা হচ্ছে বিনতি। বিনতিকে প্রকাশ করার জন্য এখানে আমরা প্রকাশ করি যে থিটা ডেল্টা ডিগ্রি, আমরা সেটা বলতে পারি কি যে নর্থ অথবা ডেল্টা ডিগ্রি সাউথ। কথা বোঝা গেছে? তাহলে বিনতি বলতে অবশ্যই ওই কোণে বিচ্যুতিও কোন ডিগ্রি এককে পরিমাপ করা হয়, বিনতিও ডিগ্রি এককে পরিমাপ করা হয়। তবে এই ডিগ্রির সাথে কি নর্থ অথবা সাউথ এটা লেখা থাকবে। তার মানে এটা বোঝায় যে তুমি দণ্ড চুম্বকটাকে যখন ভারকেন্দ্র দিয়ে ঝুলিয়ে দিবে তখন সে এটা বিভিন্ন স্থানে বিনতির মান বিভিন্ন হয়। তাহলে এটাকে যদি তুমি উত্তর মেরুর দিকে, ভৌগোলিক উত্তর মেরুর দিকে যদি নিয়ে আসো, দণ্ড চুম্বকটাকে ঝুলাই দিতে দিতে তুমি ভৌগোলিক উত্তর মেরুর দিকে নিয়ে আসছো, তাহলে কি হবে? যে ওই জ্বলন্ত চুম্বকের উত্তর মেরুটা নিচের দিকে অবস্থান করবে, একদম খাড়া হয়ে যাবে এবং 90 ডিগ্রি কোণ উৎপন্ন করবে। তাহলে 2 মেরুতে বিনতির মান হবে কত? 90 ডিগ্রি। তাহলে যদি দক্ষিণ মেরুতে তুমি নিয়ে আসো, ভৌগোলিক দক্ষিণ মেরুতে যদি দণ্ড চুম্বকটাকে এরকম ঝুলাই দিয়ে নিয়ে আসো, তাহলে সে কি করবে? তার দক্ষিণ মেরুটা নিচের দিকে অবস্থান করবে। কারণ কি? ভূচুম্বকের উত্তর মেরু যেতে আছে, অতএব সে দক্ষিণ মেরুকে আকর্ষণ করবে এবং খাড়া হয়ে অবস্থান করবে। সেক্ষেত্রে কি হবে? 2 মেরুতে বিনতির মান কত ডিগ্রি হবে? 90 ডিগ্রি হবে। মনে থাকবে যে 2 মেরুতে বিনতির মান 90 ডিগ্রি হবে। এই হচ্ছে বিনতি। তাহলে বিনতিকে প্রকাশ করার জন্য নর্থ অথবা সাউথ উল্লেখ করতে হয়। তাহলে কোন প্রান্ত নিচে থাকবে? যদি উত্তর মেরুতে নিয়ে যাওয়া হয় তাহলে নর্থ প্রান্ত, আর যদি দক্ষিণ মেরুতে নিয়ে হয় তাহলে কি সাউথ প্রান্তটা কি হবে? দণ্ড চুম্বকের নিচের দিকে অবস্থান করবে। এই হচ্ছে তোমাদের বিনতি এবং বিচ্যুতি। বিনতি এবং বিচ্যুতি। এরপরে আমরা আসি 3 নম্বর উপাদান, যেটা ভূচুম্বক ক্ষেত্রের মৌলিক উপাদান। মৌলিক উপাদান এর মধ্যে কি? ভূচুম্বক ক্ষেত্রের অনুভূমিক উপাংশ। ভূচুম্বক ক্ষেত্রের অনুভূমিক উপাংশ। অনুভূমিক উপাংশ। তাহলে এটা হচ্ছে কি যে একটা চুম্বক শলাকাকে যখন কোনো স্থানে আমরা ঝুলাই দেব,
তাহলে তার মোট চুম্বক ক্ষেত্রটা যদি এরকম বি হয়, এটার অনুভূমিক বরাবর একটা উপাংশ থাকবে। তাহলে ভূচুম্বক ক্ষেত্রের অনুভূমিক বরাবর যে উপাংশ থাকে সেটাকে বলা হচ্ছে ভূচুম্বক ক্ষেত্রের অনুভূমিক উপাংশ। তাহলে এই কোণটাকে আমরা বলতেছি কি বিনতি, ডেল্টা, অনুভূমিকের সাথে যে কোণ উৎপন্ন করে ডেল্টা। তাহলে ডেল্টার বি এর দুইটা উপাংশ থাকবে, যেহেতু ডেল্টা কোণে ঝুলে আছে। তাহলে ডেল্টা এটাকে বলা হচ্ছে তোমার বিএইচ, এটাকে বলা হচ্ছে অনুভূমিক উপাংশ, আর এটাকে বলা হচ্ছে বিভি, যেটাকে বলা হয় উলম্ব উপাংশ। তাহলে উলম্ব অনুভূমিক উপাংশ কতটুকু হবে দেখো, যেহেতু ডেল্টা কোণে আছে এই অক্ষ বরাবর, তাহলে বি কস ডেল্টা, আর এটা কতটুকু হবে বি সাইন ডেল্টা। উপাংশ অনুযায়ী আমরা ভাগ করলাম। তাহলে বিএইচ ইজ ইকুয়াল টু বি কস ডেল্টা, আর হচ্ছে বিভি ইকুয়াল টু বি সাইন ডেল্টা। এখন এই দুইটা উপাংশ কে যদি তোমরা ভাগ করো তাহলে কি পাওয়া যাবে, যেমন তাহলে এটাকে অনুভূমিক উপাংশ, তাহলে অনুভূমিক উপাংশ কত, বিএইচ ইজ ইকুয়াল টু বি কস ডেল্টা, আর উলম্ব উপাংশ এটা কি বিভি ইজ ইকুয়াল টু বি সাইন ডেল্টা। এখন এটাকে যদি আমরা 1 নং সমীকরণ বিবেচনা করি, এটাকে যদি আমরা 2 নং সমীকরণ বিবেচনা করি, তাহলে 2 নংকে 1 নং দ্বারা ভাগ করব। 2 নং ভাগ 1 নং করলে কি হবে দেখো, বি বি কাটা যাবে, সাইন ডেল্টা বাই কস ডেল্টা কি হবে ট্যান ডেল্টা। তাহলে ট্যান ডেল্টা ইজ ইকুয়াল টু হবে তাহলে বি ভি ডিভাইডেড বাই বি এইচ। এটা একটা সমীকরণ আমাদের। তাহলে এখান থেকে তুমি যে মানগুলো বের করতে পারো, যে বি ভির মান যদি বের করতে পারো চাও তাহলে সেটা করতে পারবে। এটা আমরা মিশিয়ে দিলাম। তাহলে এখান থেকে আমরা কি বের করতে পারি, যে বিভি ইজ ইকুয়াল টু কি বিএইচ ট্যান ডেল্টা। আবার যদি বিএইচ এর মান বের করতে চাই তাহলে আমরা কি করতে পারি, তাহলে বি ভি এখানে হবে কট ডেল্টা। এটাও সমীকরণ। তাহলে এখানে দেখো, যদি কোনো স্থানে ভূচুম্বক ক্ষেত্রের অনুভূমিক উপাংশ এবং উলম্ব উপাংশের মান জানা থাকে, তাহলে তুমি ওই স্থানের বিনতি কত এটার মান বের করতে পারবে। কথা বোঝা গেছে? তাহলে বিনতির মান বের করতে পারবে। এখন যদি এখানে মোট চুম্বক ক্ষেত্রের মান নির্ণয় করতে বলে, মোট চুম্বক ক্ষেত্রে যেটা বি এর মান যদি আমি নির্ণয় করতে বলে, তাহলে আমি কি করব, তাহলে দেখো এই দুইটা সমীকরণকে বর্গ করে আমি যোগ করব। তাহলে এখানে বি 1 নং বর্গ তারপর 2 নং বর্গ যোগ করব। যোগ করলে কি হবে দেখো, এখানে বি স্কয়ার কমন নেওয়া যায়, আর এখানে হচ্ছে cos স্কয়ার ডেল্টা প্লাস sin স্কয়ার ডেল্টা ইজ ইকুয়াল টু কি হবে, এই দুটার বর্গের যোগফল। তাহলে সেটা কি হচ্ছে, যে বি স্কয়ার এইচ প্লাস বি স্কয়ার ভি। তাহলে এখান থেকে এটার মান কতটুকু হচ্ছে 1। তাহলে এখান থেকে আমি লিখতে পারি বি এর মান ইজ ইকুয়াল টু এদিকে বি স্কয়ার এইচ প্লাস বি স্কয়ার ভি। এই হচ্ছে তোমার মোট চুম্বক ক্ষেত্র বি এর মান। ভূচুম্বক ক্ষেত্রের যে মোট মান সেটা বি এর মান যদি নির্ণয় করতে চাই সেটা, তাহলে ডেল্টার মান নির্ণয় করতে এই সমীকরণ থেকে ব্যবহার করবো। বি এর মান নির্ণয় করে এটা, অথবা যদি কোনো উপাংশের মান বের করতে বলে আমরা এখান থেকে বের করতে পারবো, যদি ডেল্টার মান জানা থাকে। যদি ডেল্টার মান জানা না থাকে তাহলে আমরা এই সমীকরণ থেকে বের করবো, ইউজ করবো। যদি বি এর মান নির্ণয় করতে পারবো, তাহলে যদি উপাংশ দুইটা দেওয়া থাকে তাহলে এর মান নির্ণয় করতে পারবো। তাহলে উপাংশের মান দেওয়া থাকলে চুম্বক ক্ষেত্রের মানও নির্ণয় করা যাবে, যদি উপাংশের মান দেওয়া থাকে তাহলে বিনতির মানটাও আমরা নির্ণয় করতে পারবো। এই ছিল আমাদের বিচ্যুতি, বিনতি এবং ভূচুম্বক ক্ষেত্রের অনুভূমিক উপাংশ। তো যাই হোক, এরপরে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে চুম্বক পদার্থের শ্রেণী বিভাগ। এর মধ্যে প্রধানত কি আছে, যে ডায়াচুম্বক পদার্থ, ডায়াচুম্বক পদার্থ 2, প্যারাচুম্বক পদার্থ, চুম্বক পদার্থ 3,
ফেরোচুম্বক পদার্থ। ফেরোচুম্বক পদার্থ, তাহলে এগুলো কাকে বলে? যে ডায়াচুম্বক পদার্থ আসলে সেই পদার্থ যেগুলো চুম্বক ক্ষেত্রে স্থাপন করলে চুম্বক ক্ষেত্রের বিপরীতে একটা বল লাভ করে, সেটাকে বিকর্ষণ বল লাভ করে, সেটাকে বলা হচ্ছে ডায়াচুম্বক পদার্থ। আর প্যারাচুম্বক পদার্থ হচ্ছে সেই সকল পদার্থ যে সকল পদার্থকে চুম্বক ক্ষেত্রে স্থাপন করলে অল্প পরিমাণ আকর্ষণ বল লাভ করে, সেটাকে বলা হচ্ছে প্যারাচুম্বক পদার্থ। আর ফেরোচুম্বক পদার্থ বলতে আসলে সেই পদার্থকে গুলাকে বোঝানো হয় যেগুলো চুম্বক ক্ষেত্রে স্থাপন করলে প্রবলভাবে আকর্ষিত হয়। যেমন লোহা, আমরা যদি কোনো চুম্বক ক্ষেত্রে স্থাপন করি তাহলে চুম্বক দ্বারা কি প্রবলভাবে আকর্ষিত হয়, এই জন্য এটাকে বলা হচ্ছে ফেরোচুম্বক পদার্থ। তাহলে এই ডায়াচুম্বক পদার্থ, ফেরোচুম্বক পদার্থ, প্যারাচুম্বক পদার্থের কিছু ধর্ম আছে, এই ধর্মগুলো তোমরা একটু দেখে নিবে, যেগুলো কুইজের জন্য আসবে। ধর্ম, যেমন ফেরোচুম্বক পদার্থর একটা বিশেষ ধর্ম আছে, এর তাপমাত্রার উপর নির্ভর করে। যে এমন একটা তাপমাত্রা আছে যে তাপমাত্রায় ফেরোচুম্বক পদার্থটা কি হয়ে যায়, তার চুম্বকত্ব নষ্ট হয়ে যায়, সেই তাপমাত্রাটাকে বলা হচ্ছে কি কুড়ি তাপমাত্রা। যে তাপমাত্রায় ফেরোচুম্বক পদার্থের চুম্বক ধর্ম বা চুম্বকত্ব নষ্ট হয়ে যায় সেটাকে বলা হচ্ছে ফেরোচুম্বক পদার্থের কি কুড়ি তাপমাত্রা। সেই তাপমাত্রা আমরা অনেক সময় সংজ্ঞা আছে বা জ্ঞানমূলক প্রশ্ন আসে যে কুড়ি তাপমাত্রাটা কি। তো আমরা এবার দেখবো যে ফেরোচুম্বক পদার্থের চুম্বক ডোমেইন। চুম্বক ডোমেইন, চুম্বক ডোমেইন। তো চুম্বক ডোমেইনটা কি? চুম্বক ডোমেইন বলা হয় যে ফেরোচুম্বক পদার্থের অভ্যন্তরে কিছু অঞ্চল আছে, যে অঞ্চলগুলোতে তোমার চুম্বক দ্বিমেরুগুলো একই দিকে সজ্জিত থাকে, সেটাকে বলা হচ্ছে চুম্বক ডোমেইন। চুম্বক ডোমেইন। তাহলে চুম্বক ডোমেইন কি বলছিলাম? যে ফেরোচুম্বক পদার্থের অভ্যন্তরে কিছু অঞ্চল আছে, যে অঞ্চলগুলোতে চুম্বক দ্বিমেরুগুলো একই দিকে সজ্জিত থাকে। যেমন এখানে একই দিকে সজ্জিত আছে, এই অঞ্চলটাকে বলা হচ্ছে চুম্বক ডোমেইন। এটা আবার একদিকে সজ্জিত আছে, এটাকে বলা হচ্ছে চুম্বক ডোমেইন। এটা এরকম অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র অঞ্চল থাকে যেগুলোকে বলা হচ্ছে চুম্বক ডোমেইন। তাহলে এই চুম্বক পদার্থটাকে যখন তুমি চুম্বক ক্ষেত্রে স্থাপন করবে তখন চুম্বক ডোমেইনগুলো যে কোনো একদিকে সজ্জিত হয়ে যায়। যেমন এটা চুম্বক ক্ষেত্রে যখন স্থাপন করা হয়েছে এটাই এরকম হয়ে যাবে, তাহলে এর একটা কি চুম্বক ধর্ম লাভ করবে। তো এটা হচ্ছে চুম্বক ডোমেইন। তাহলে চুম্বক ডোমেইন কি? যে ফেরোচুম্বক পদার্থের অভ্যন্তরে কিছু অঞ্চল আছে, যে অঞ্চলগুলোতে চুম্বক দ্বিমেরুগুলো একই দিকে সজ্জিত থাকবে, এই অঞ্চলটাকে বলা হচ্ছে চুম্বক ডোমেইন। এরপরে আমাদের যে বিষয়টা আলোচনা করব সেটা হচ্ছে কি হিস্টেরেসিস। হিস্টেরেসিস, তাহলে হিস্টেরেসিস হলো সেই যে ফেরোচুম্বক পদার্থকে চুম্বকে পরিণত করলে, ফেরোচুম্বক পদার্থকে যদি চুম্বকে পরিণত করা হয় এবং চুম্বক ধর্মটাকে সরিয়ে নেওয়া হলে সে তার চুম্বকত্ব হারানোর একটা অনীহা প্রকাশ করে। চুম্বকত্ব ধরে রাখার একটা মানে প্রবণতা থাকে, এবং অর্থাৎ চুম্বকত্ব মানে ছেড়ে দেওয়ার যে অনীহা, সেই অনীহাটাকে বলা হয় হিস্টেরেসিস। তো হিস্টেরেসিস নিয়ে আমরা একটু আলোচনা করব, যে হিস্টেরেসিস লুপ কি সেটাও আমরা দেখব। তো যাই হোক, এখানে আমরা চুম্বক হিস্টেরেসিস আমরা দেখব। হিস্টেরেসিস তাহলে একটা চুম্বক পদার্থকে যখন চুম্বকে পরিণত করা হয় তখন অর্থাৎ তার মানে কি চুম্বক ক্ষেত্রের মান যদি বাড়ানো হয় তাহলে তার চুম্বক ধর্মটাও কি হয়, বৃদ্ধি পায়। তার মানে কি চুম্বকায়ন মাত্রাটা বৃদ্ধি পায়। তাহলে চুম্বকায়ন মাত্রা কি? যে কোন চুম্বকের একক আয়তনের যে চুম্বক ভ্রামক সেটাকে বলা হয় চুম্বকায়ন মাত্রা। এটা আমি ওয়াই অক্ষ বরাবর দিয়েছি, আর চুম্বক ক্ষেত্রের মানটাকে দিয়েছি এক্স অক্ষ বরাবর। তাহলে ধনাত্মক এক্স, এটা হচ্ছে ঋণাত্মক এক্স, এটা ঋণাত্মক ওয়াই। তো এখন আমরা দেখি যে একটা চুম্বক পদার্থকে যখন আমি চুম্বকে পরিণত করবো তার কি চুম্বকায়ন মাত্রাটা কি ধীরে ধীরে বাড়তে থাকবে। তো বাড়তে থাকবে এরকম বাড়তে থাকবে, বাড়তে বাড়তে একসময় কি হবে, আর চুম্বক ক্ষেত্রের মান বাড়ালেও ওই চুম্বক পদার্থের চুম্বকায়ন মাত্রা বৃদ্ধি পায় না। তখন এই মানটাকে বলা হয় সম্পৃক্ত, চুম্বক সম্পৃক্ত, অর্থাৎ সর্বোচ্চ পরিমাণ চুম্বক ধারণ ক্ষমতা সে ধরেছে। এখন আমরা যদি চুম্বক ক্ষেত্রের মানকে কমাতে থাকি তাহলে তার চুম্বক যে চুম্বকায়ন মাত্রা এটাও কি কমে, কিন্তু যেই পথে সে বৃদ্ধি পেয়েছে সেই পথে না কমে সে অন্য একটা পথ অনুসরণ করে। অর্থাৎ এরকম দেখা যাচ্ছে যে এইভাবে যদি আমরা কমাইতে থাকি, বিয়ের মানটা যদি কমাইতে থাকি, কমাইতে এরকম একটা অবস্থানে চলে আসে। এই যে বিয়ের মান শূন্য হলো কিন্তু চুম্বকায়ন মাত্রা শূন্য হলো না, এই এতটুকু চুম্বকত্ব ধরে রাখলো, এইটাকে বলা হচ্ছে অবশিষ্ট চুম্বকত্ব বা রিমেনেন্স। অবশিষ্ট চুম্বকত্ব বা রিমেনেন্স। তাহলে এটাকে আমরা যদি
ধরো সি দ্বারা প্রকাশ করি, তাহলে ও সি এটাকে বলা হচ্ছে অবশিষ্ট চুম্বকত্ব বা রিমেনেন্স। এখন চুম্বক ক্ষেত্রের মানকে যদি আরো আমি কমাতে থাকি, অর্থাৎ ঋণাত্মক দিকে যদি বৃদ্ধি করতে থাকি, তাহলে এক সময় কি হবে, এই চুম্বকায়ন মাত্রার মানটা কি হবে, শূন্য হয়ে যাবে। শূন্য হয়ে যাবে, যেটা আমরা যদি এখানে সিডি রেখা দ্বারা দেখাই, তাহলে এই সিডি রেখা এখানে দেখো এইচ এর, তাহলে চুম্বক ক্ষেত্রের যে মানের জন্য চুম্বকায়ন মাত্রাটা শূন্য হয়ে গেল, এই মানটাকে বলা হচ্ছে চুম্বক নিগ্রাহিতা। চুম্বক নিগ্রাহিতা বা নিগ্রহ বল। এরপরে তুমি চুম্বক ক্ষেত্রের মানকে ঋণাত্মক দিকে যদি আরো বাড়াইতে থাকো, অর্থাৎ এই দিকে যদি বাড়াইতে থাকো, তাহলে সে কি হবে, এরকম একসময় কমতে কমতে এরকম একটা সম্পৃক্ত মানে চলে আসে, এরকম সম্পৃক্ত মানে চলে আসে। এরপরে তুমি চুম্বক ক্ষেত্রের মান ঋণাত্মক দিকে যদি আর বৃদ্ধি করতে থাকো, তাহলে আর চুম্বকায়ন মাত্রার মান কমে না। সেক্ষেত্রে কি হয়, এই অবস্থাটাকে বলা হচ্ছে বিপরীত দিকের চুম্বক সম্পৃক্তি। বিপরীত বিন্দুতে চুম্বক সম্পৃক্তি। তাহলে সেই চুম্বক সম্পৃক্তি এখন আবার যদি চুম্বক ক্ষেত্রের মান তুমি যদি বাড়াইতে থাকো, তাহলে কি হবে, সে আবার এইভাবে গিয়ে এই পথটা অনুসরণ করে। তাহলে এইরকম একটা লুপ, এই লুপটাকে বলা হচ্ছে এফ জি। তাহলে এই যে ও এ সি ডি ই এফ জি এ, এই লুপটাকে বলা হচ্ছে হিস্টেরেসিস লুপ। একটা চুম্বক পদার্থের ক্ষেত্রে যদি চুম্বক পদার্থের যে সমস্ত কারণে সে চুম্বকত্ব লাভ করেছে, সেটা যদি অপসারণ করা হয় বা ধীরে ধীরে কমানো হয়, তাহলে সে যেভাবে বৃদ্ধি পেয়েছিল সেইভাবে বৃদ্ধি না পেয়ে অন্যভাবে আসে, অর্থাৎ এই যে ধরে রাখে। তাহলে ও সিটাকে বলা হচ্ছে রিমেনেন্স বা অবশিষ্ট চুম্বকতা, ওডিটাকে বলা হচ্ছে চুম্বক নিগ্রাহিতা, আর এই যে ই এবং এ, এই দুইটা বিন্দুটাকে বলা হচ্ছে চুম্বক সম্পৃক্তি। এটা হচ্ছে এই চক্রটাকে বা এই লুপটাকে বলা হচ্ছে হিস্টেরিসিস লুপ। আর হিস্টেরিসিসটা কি, যে চুম্বকত্ব হ্রাসের যে অনীহা, চুম্বকত্ব হ্রাসের যে অনীহা বা শৈথিল্য প্রদর্শন করে, সেটাকে বলা হচ্ছে হিস্টেরিসিস। আর এই লুপটাকে বলা হচ্ছে হিস্টেরিসিস লুপ। আশা করি সবাই মোটামুটি ভালোভাবে বোঝার চেষ্টা করছে, বা যতটুকু চেষ্টা করছে বোঝার চেষ্টা করবে এবং বারবার দেখার চেষ্টা করবে। যদি কোথাও সমস্যা হয় সেটা অবশ্যই বলতে হবে, এবং আমরা চেষ্টা করবো বা আমি চেষ্টা করবো এটাকে বুঝাই দেওয়ার জন্য। তো আজকের এই ছিল আমার আলোচনার টপিকস। আরো অনেক কিছু জ্ঞানমূলক প্রশ্নগুলো আছে, সেগুলো তোমরা একটু দেখে নিবা, যেমন চুম্বক প্রবেশ্যতা কি, চুম্বক আবেশ কি, চুম্বক প্রাবল্য কি, এই জিনিসগুলো একটু দেখে নেবে। চুম্বক দৈর্ঘ্য এবং জ্যামিতিক দৈর্ঘ্যের মধ্যে একটা সম্পর্ক আছে। চুম্বক দৈর্ঘ্য একটু বলি, যে চুম্বক দৈর্ঘ্যটা হলো তোমার যে চুম্বকের দুই মেরুর মধ্যবর্তী যে দৈর্ঘ্য, এটাকে বলা হয় চুম্বক দৈর্ঘ্য। আর দুই প্রান্তের মধ্যবর্তী দূরত্বটাকে বলা হচ্ছে জ্যামিতিক দৈর্ঘ্য। তাহলে এইটা এই দূরত্বটাকে বলা হয়, এই দূরত্বটাকে বলা হয় জ্যামিতিক দৈর্ঘ্য, এই দূরত্বটাকে। আর এই যে এখানে মেরু থাকে, মনে করো যে এটা নর্থ, এটা হচ্ছে সাউথ, তাহলে এর দুই প্রান্তের মধ্যে যে দূরত্ব, এটাকে বলা হচ্ছে চুম্বক দৈর্ঘ্য। তাহলে চুম্বক দৈর্ঘ্য এবং জ্যামিতিক দৈর্ঘ্যের মধ্যে সম্পর্ক, যে চুম্বক দৈর্ঘ্য ইজ ইকুয়াল টু 0.85 ইন্টু জ্যামিতিক দৈর্ঘ্য। জ্যামিতিক দৈর্ঘ্য এটা বিশেষ করে একটু মনে রাখবে। তাহলে চুম্বক দৈর্ঘ্য ইজ 0.85 গুণ জ্যামিতিক দৈর্ঘ্য, অর্থাৎ জ্যামিতিক দৈর্ঘ্য এবং চুম্বক দৈর্ঘ্য এবং জ্যামিতিক দৈর্ঘ্যের অনুপাত হচ্ছে 0.85। এটা হচ্ছে একটা বিষয়, খেয়াল রাখবে। তাহলে এই জিনিসগুলো জ্ঞানমূলক প্রশ্নগুলো ভালো করে পড়বে, এবং যে বইয়ে যে অনেক ধারণা দেওয়া আছে সেটা দেখবে। তো সবাই ভালো থাকো, সুন্দর থাকো। আসসালামু আলাইকুম।